কি ক্লাস? পলিটি, রাজনীতি। পলিটিক্যাল সায়েন্সের আমাদের ভারতীয় সংবিধানে করতে চলছিল আর্টিকেল নাম্বার 62, আর্টিকেল নাম্বার 62-তে চলছিল রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি পর্যন্ত আমাদের চলছিল। তো রাষ্ট্রপতির মধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কী হয়েছিল? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আর কি বলেছিলাম? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। যদি রাষ্ট্রপতির পদ যদি রাষ্ট্রপতির মৃত্যু ঘটে, তাহলে কে না উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব 6 মাস পর্যন্ত ধরে সেই দায়িত্ব পালন করবে। রাষ্ট্রপতি যেরকম সুযোগ সুবিধা পেত, ঠিক সেই রকম যখন ওই পদে বহাল থাকবে সেম সুযোগ সুবিধা তখন পাবে। যখন নির্বাচন হয়ে যাবে, উপরাষ্ট্রপতি সেই পদ থেকে হেঁটে যাবে। যদি রাষ্ট্রপতির পদে থাকাকালীন মৃত্যু ঘটে এবং উপরাষ্ট্রপতি যদি সে জায়গায় যদি কোনো কারণবশত না আসতে পারে, উপরাষ্ট্রপতি যদি কোনো কারণবশত রাষ্ট্রপতির পদে না বহাল হতে পারে, কোনো কারণবশত উপরাষ্ট্রপতি ইস্তফা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কি হবে না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন রাষ্ট্রপতির পদ সামালবে, রাষ্ট্রপতির জায়গাটাকে তখন সে পরিচালনা করবে। রাষ্ট্রপতির পদ কখনোই খালি থাকবে না, কারণ এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ মানে একটা উচ্চতম পদ। সব থেকে উচ্চতম পদ হচ্ছে কি? রাষ্ট্রপতির পদ। প্রচুর কার্য রাষ্ট্রপতির সাইনের দ্বারা হয়। তো এই রাষ্ট্রপতির পদকে বন্ধ রাখা মানে সমস্ত কিছু গতি আমাদের দেশের কমে যাবে। তো এই গতিকে যাতে কন্টিনিউয়াসলি রাখা যায়, সেই কারণে রাষ্ট্রপতির পদকে খালি করা যায় না। তো রাষ্ট্রপতির মৃত্যু ঘটেছিল এখনো পর্যন্ত কজন রাষ্ট্রপতির মৃত্যু ঘটেছিল না? 2 জন রাষ্ট্রপতির মৃত্যু ঘটেছিল, একটা জাকির হোসেন আর একটা ফখরুদ্দিন আলী। একটা জাকির হোসেন, একজন হচ্ছে জাকির হোসেনের মৃত্যু ঘটেছিল, আর ফারুকউদ্দিন আলী আহমেদ। ফারুকউদ্দিন আলী আহমেদ। তখন উপরাষ্ট্রপতি কে ছিল? রাষ্ট্রপতি যখন জাকির হোসেন ছিল তখন কে? জাকির হোসেনের সময় ভিভি গিরি ছিল। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ হিদায়তুল্লাহ। কে ছিল? মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিল? মোহাম্মদ হিদায়তুল্লাহ। উপরাষ্ট্রপতি কে ছিল? ভিভি গিরি। রাষ্ট্রপতি কে ছিল? জাকির হোসেন। তো এই ভিভি গিরি কি করেছিল না এই ইস্তফা দিয়ে দিয়েছিল, যার কারণে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই জাকির হোসেনের মৃত্যুর পর পদটাকে সামলেছিল। কে না? মোহাম্মদ হিদায়তুল্লাহ। এরপরে ফখরুদ্দিন আলী আহমেদের যখন মৃত্যু হয়ে গেছিল, মৃত্যু হওয়ার পর রাষ্ট্রপতির জায়গাটাকে কে নিয়েছিল না? বিডি জ্যোতি তখন কে ছিল? উপরাষ্ট্রপতি। এই বিডি জ্যোতি তখন এই রাষ্ট্রপতির পদ সামলেছিল। এই রাষ্ট্রপতির পদ 6 মাস ধরে সামলাতে পারবে। তো যতদিন না আরও নিয়োগ হচ্ছে, রাষ্ট্রপতির নির্বাচন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনের পর নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত উপরাষ্ট্রপতি সেই পদটাকে দেখবে। এখনো পর্যন্ত একবারও কি আমাদের ইমপিচমেন্ট হয়েছে, মহাভিয়োগ হয়েছে? হয়নি, একবারও মহাভিয়োগ হয়নি। তো 2 জন রাষ্ট্রপতির মৃত্যু ঘটেছিল। এরপর আমরা জানবো কি রাষ্ট্রপতি, পাওয়ার অফ রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির কি পাওয়ার আছে, কি করতে পারে রাষ্ট্রপতি, সেগুলো আমরা জানবো। রাষ্ট্রপতির যে কার্য,
রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষমতা। পাওয়ার অফ প্রেসিডেন্ট। পাওয়ার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির যে পাওয়ার সেটা আমরা জানবো, একটা একটা করে আমরা জানবো। এক নাম্বার কি, কার্যকারী ক্ষমতা, যেটা হচ্ছে কার্যকারীর, আমাদের কার্যপালিকার প্রধানকে রাষ্ট্রপতি। তো এই কার্যপালিকার যে প্রধান আমাদের রাষ্ট্রপতি, তো এই রাষ্ট্রপতির আমরা সমস্ত ডিপার্টমেন্ট, আধিকারিক থেকে গ্রুপ ডি পর্যন্ত, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, সমস্ত যারা কার্য করে যাচ্ছে, তো এই কার্যপালিকার সমস্ত প্রধানকে না রাষ্ট্রপতি। তাহলে কার্যকারী ক্ষমতা, এক নম্বর কি কার্যকারী ক্ষমতা। কার্যকারী ক্ষমতা, একে এক্সিকিউটিভ ক্ষমতা, যাকে কি বলা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ পাওয়ার। রাষ্ট্রপতির কার্যকরী ক্ষমতা বলতে আমরা কি বুঝছি না, এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে যেমন ইউপিএসসিকে কে আমাদের নিয়োগ করবে না, ইউপিএসসির যে প্রধান থাকবে কে, রাষ্ট্রপতি। ইউপিএসসি যে বোর্ড থাকবে তাকে নিয়োগ, ইউপিএসসিতে যারা পাস করবে তার কে নিয়োগ করবে না, রাষ্ট্রপতি। আধিকারিকদের কে নিয়োগ করবে না, রাষ্ট্রপতি। রাজ্যপাল কাকে নিয়োগ করবে না, ইউপিএসসি। রাজ্যপাল, রাজ্যপালদেরকে কে নিয়োগ করবে না, রাষ্ট্রপতি। রাজ্যপালদেরকে নিয়োগ করবে রাষ্ট্রপতি। তারপরে সিএজি, ক্যাগ, যে অডিট করা হয় আমাদের, ধরো কোনো একটা সেন্ট্রালের ফান্ডিং হলো, সেই ফান্ডিংয়ে যদি কোনো রকম কোনো কিছু যদি ঘোটালা হয়, সেই ক্ষেত্রে অডিট করবে কে না, ক্যাগ রিপোর্ট সেখানে আমাদের অডিট করবে। ক্যাগ সেন্ট্রালের একটা সংস্থা। ক্যাগকে কে নিয়োগ করে না, রাষ্ট্রপতি নিয়োগ করে। আর কাকে নিয়োগ করবে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশন, চিফ ইসিআই, চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে কে নিয়োগ করবে, রাষ্ট্রপতি। চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে নিয়োগ করবে, রাষ্ট্রপতি। আর যেমন বিভিন্ন, যেমন রেলওয়ে মিনিস্টার, রেলওয়ে মিনিস্টারকে কে নিয়োগ করবে, রাষ্ট্রপতি। মানে শপথ বাক্য পাঠ করবে কে, রাষ্ট্রপতি। এদেরকে শপথ বাক্য কে পাঠ করায়, রাষ্ট্রপতি। ইউপিএসসি, রাজ্যপাল, ক্যাগ, ইলেকশন কমিশন ইন্ডিয়া, রেলওয়ে মিনিস্টার, প্রধানমন্ত্রী, এদেরকে কে শপথ বাক্য পাঠ করাবে, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবে। রেলওয়ে মিনিস্টার, ছোটোখাটো লোককে কি, সমস্ত কার্যপালিকার প্রধান মানে কি, ছোটোখাটো সবাইকে কি রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করবে কি না, সবাইকে রাষ্ট্রপতি সবাইকেই শপথ বাক্য পাঠ করাবে কি, করাবে না। এদেরকে করাবে যারা মেন মন্ত্রী, সেই ডিপার্টমেন্টের হেড, প্রধান, তাদেরকেই রাষ্ট্রপতি নিয়োগ করবে, ডাইরেক্ট শপথ বাক্য পাঠ করাবে। এখানে এক নম্বর কার্যকরী ক্ষমতা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, দ্বিতীয় নম্বর হচ্ছে বিধায়ী যে ক্ষমতা, লেজিসলেটিভ ক্ষমতা। বিধায়ী ক্ষমতা, লেজিসলেটিভ ক্ষমতা। বিধায়ী ক্ষমতাটাকে আমরা কি বলছি না, লেজিসলেটিভ ক্ষমতা। লেজিসলেটিভ ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ার একটা হচ্ছে কার্যকরী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার। বিধায়ী ক্ষমতা বলতে কি আমরা বুঝি না, লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ পাওয়ারে যেমন
আমাদের সংবিধানে যে আমাদের সংসদের যে সদস্য থাকে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে কোন ক্ষমতার বলে রাষ্ট্রপতি নিয়োগ করে? লেজিসলেটিভ পাওয়ার ক্ষমতার বলে। অ্যাংলো ইন্ডিয়ানকে অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করে কি না লেজিসলেটিভ পাওয়ারের ফলে, লেজিসলেটিভ ক্ষমতার বলে। আর কাকে না মনোনীত যে সদস্য থাকে 12 জন, মনোনীত সদস্য। রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে পাওয়ার, লেজিসলেটিভ ক্ষমতা, এই বিধায়ী যে ক্ষমতা থাকছে তার মধ্যে কি করেছে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করে দেয়। কিন্তু এই রাষ্ট্রপতি নিয়োগ করে ঠিকই বাস্তবে, কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে কি আমাদের উপচারী একজন আমাদের প্রধান, কিন্তু বাস্তবিক প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। এই হোম মিনিস্টার যাকে প্রধানমন্ত্রী যাকে ঠিক করে দেবে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী একে নিয়োগ করো, সেই প্রধানমন্ত্রী বলে দিবে, কিন্তু নিয়োগ করবে রাষ্ট্রপতি, সাইন করে তাকে নিয়োগ করে দেবে। তো প্রধানমন্ত্রী যাকে বলবে অ্যাংলো ইন্ডিয়ান মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদেই অ্যাংলো ইন্ডিয়ান দুজনকেই নিয়োগ করবে। মনোনীত সদস্য 12 জন, প্রধানমন্ত্রী ঠিক করে দেবে এদেরকে নিয়োগ করো, রাষ্ট্রপতি সেই তাদেরকেই নিয়োগ করবে। কিন্তু রাষ্ট্রপতি নামেই শুধু রাষ্ট্রপতি, সেখানে সমস্ত কিছু হেডে আছে, সব কিছু করবে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ করে কে? প্রধানমন্ত্রী যাকে সিলেক্ট করে দেবে তাদেরকেই মনোনীত করবে, বিধায়ী ক্ষমতার বলে রাষ্ট্রপতি। এরপরে কি বৃত্তীয় ক্ষমতা, যেটা ফিনান্সিয়াল। বৃত্তীয় ক্ষমতা, ফিনান্সিয়াল পাওয়ার। ফিনান্সিয়াল পাওয়ার, বৃত্তীয় ক্ষমতা। রাষ্ট্রপতি আমাদের যে ফিনান্সিয়াল পাওয়ার, রাষ্ট্রপতি ফিনান্সিয়াল পাওয়ারের বলে কি করে না এমার্জেন্সি, যেমন ফান্ড, এমার্জেন্সি ফান্ডের টাকা একটা বরাদ্দ করে রেখে দিতে পারে, মিনিমাম যেমন 500 কোটি টাকা, মিনিমাম 500 কোটি টাকা এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড মিনিমাম মানে 500 কোটি টাকা, 500 করোড় মিনিমাম। মিনিমাম কত? এমার্জেন্সি ফান্ডকে নিয়োগ করছে কে, বরাদ্দ করে কে না রাষ্ট্রপতি, মিনিমাম 500 কোটি টাকা। তারপরে কি না নীতি আয়োগকে নিয়োগ করে কে? নীতি আয়োগকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। নীতি আয়োগকে আর এমার্জেন্সি ফান্ড, এমার্জেন্সি ফান্ড এবং নীতি আয়োগ এই দুটোকে নিয়োগ করছে কে? রাষ্ট্রপতি। কেন? এমার্জেন্সি ফান্ড ধরো কোথাও বন্যা হয়ে গেল, কোথাও কোনো জায়গায় ভূমিকম্প হয়ে গেল, এমার্জেন্সি সেই জায়গায় ফান্ডের প্রয়োজন, তখন সেই ক্ষেত্রে কি রাষ্ট্রপতি এত টাকা বিল তখন স্যাংশন করে দিল যে এই জায়গায় দিতে হবে, এমার্জেন্সি ফান্ড স্যাংশন করাতে পারে কে না রাষ্ট্রপতি। নীতি আয়োগ বলতে, নীতি আয়োগ কোন রাজ্য আমাদের পুরো ফান্ডিং বাজেট, কোন রাজ্য কত টাকা কিভাবে আমাদের খরচ করবে, সেই রাজ্যকে কোন রাজ্য কত টাকা পাবে, সেটা একটা নীতি আয়োগের আমাদের বৈঠক হয়, সেটাকে স্যাংশন করে না রাষ্ট্রপতি, সেটাকে নীতি আয়োগকে কন্ডাক্ট করে এবং কোন রাজ্যকে কত টাকা বরাদ্দ করবে সেটাকে সেখানে সিলেক্ট করা হয়, কিভাবে তাদের কাজ চলবে, এখানে এই কাজ করার প্রয়োজন, বিভিন্ন কাজ, সেটা কার হাতে থাকছে না রাষ্ট্রপতি, নীতি আয়োগকে কন্ট্রোল করবে। 3 নম্বরে ক্ষমতা হয়ে গেছে, এগুলো লিখে নাও। কার্যকারী ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার, ইউপিএসসি, রাজ্যপাল, ক্যাগ, তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রেলওয়ে মিনিস্টার, এদেরকে রিক্রুটমেন্ট করে মানে সমস্ত এদেরকে ডিপার্টমেন্টগুলোকে কার মধ্যে পড়ছে? কার্যকারী ক্ষমতার মধ্যে। এক্সিকিউটিভ পাওয়ারের বলে রাষ্ট্রপতি, এদেরকে শপথ বাক্য পাঠ করায়। বিধায়ী ক্ষমতা, লেজিসলেটিভ পাওয়ারের ক্ষেত্রে কি করে না অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত সদস্যদেরকে নিয়োগ করে। বৃত্তীয় ক্ষমতার দ্বারা ফিনান্সিয়াল পাওয়ার, এমার্জেন্সি ফান্ড মিনিমাম 500 করোড়, তারপরে নীতি আয়োগ এদেরকে নিয়োগ করে।
এরপরে আইনি ক্ষমতা, যেটা থাকছে কি জুডিশিয়াল ক্ষমতা, ন্যায়িক ক্ষমতা। ন্যায়িক ক্ষমতা, জুডিশিয়াল ক্ষমতা, জুডিশিয়াল পাওয়ার। রাষ্ট্রপতির যে ন্যায়িক ক্ষমতা আছে, জুডিশিয়াল পাওয়ার আছে, সেই জুডিশিয়াল পাওয়ার কত না আর্টিকেল 72, আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে রাষ্ট্রপতির যে ন্যায়িক ক্ষমতা জুডিশিয়াল পাওয়ার, আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে কাউকে জীবন দান দিতে পারে, মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা, ক্ষমা দান করতে পারে। আর্টিকেল নাম্বার 72, আর্টিকেল নং 72 72 প্রয়োগ করে কি না ক্ষমা দান করতে পারে। ক্ষমা দান করতে পারে। রাষ্ট্রপতি কি করবে, কোনো কাউকে যদি সুপ্রিম কোনো কোর্টে যদি জুডিশিয়ালি তার কোনো সাজা হয়ে যায়, সেই সাজাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কার থাকে না রাষ্ট্রপতির থাকে। আর্টিকেল নাম্বার কত 72 প্রয়োগ করে কত ক্ষমতা দেখো রাষ্ট্রপতির, আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে তাকে ক্ষমা করে দেবে। কিন্তু রাষ্ট্রপতি নিজে করে কি, রাষ্ট্রপতি নিজে করে না, সে কোথায় পাঠাবে না গৃহ মন্ত্রণালয়কে। যে গৃহ মন্ত্রণালয় সে কী করবে না রিপোর্ট প্রেস করবে যে একে ক্ষমা করার যোগ্য কি না, সে তদন্ত কমিটি করে সে টিম গঠন করে পাঠিয়ে দিবে। তো সে যদি ক্ষমা করার যোগ্য হয়, যদি সেই রিপোর্ট আসে, তাহলে তখন রাষ্ট্রপতি গৃহ মন্ত্রণালয় যদি পরামর্শ দেয় একে ক্ষমা করতে হবে, তখন রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। এটা হচ্ছে বাস্তবে ঘটে। কিন্তু আমাদের কি বলা আছে কি আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করে দিতে পারে, এটা বলা আছে। কিন্তু অরিজিনালি বাস্তবে গৃহ মন্ত্রণালয় সমস্ত কিছু ঠিক করে দেয়, কাকে ক্ষমা করা চলবে কাকে চলবে না। রাষ্ট্রপতির কাজ শুধু সাইন করা, সেখানে কি করবে সাইন করবে। আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে, আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে আমাদের রাষ্ট্রপতি কি করবে, কাউকে ক্ষমা প্রদান করবে। ক্ষমা বলতে কি, ক্ষমা কমপ্লিটলি 100% ক্ষমা একটা থাকে। রাষ্ট্রপতি কাউকে 100% একটা এক নাম্বার কি তার যা সাজা হয়েছে সম্পূর্ণ তাকে মাফ করে দিল, এটা হচ্ছে কি 100% ক্ষমা থাকে, মানে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবো। আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে কমপ্লিটলি তাকে কি করবে না সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবে। দ্বিতীয়ত আরেকটা কি থাকে না লঘুকরণ থাকে। লঘুকরণ থাকে, লঘুকরণটা কি না ধরো একটা কঠোর সাজা দিয়েছে, তাকে সেলে থাকতে হবে, ধরো 10 বছর জেল আছে, 10 বছর কাউকে সাজা দিয়েছে, 10 বছর, 10 বছর টাইম। লঘুকরণের ক্ষেত্রে কি টাইম চেঞ্জ হয় না, এখানে সময় চেঞ্জ হয় না, সময় পরিবর্তন হয় না। 10 বছর কারো যদি সাজা হয়, সে 10 বছরেই সেখানে জেল খাটবে। 10 বছর যদি সাজা হয় 10 বছরেই জেল খাটবে। কিন্তু ধরো সে জায়গায় লঘুকরণ বলতে কি সে বুড়া হয়ে গেছে, সে অন্যায় করেছে, খারাপ অপরাধ, খারাপ কাজ করেছে, অপরাধ করেছে, রাষ্ট্রপতির কাছে যখনই রাষ্ট্রপতির কাছে আর্টিকেল নাম্বার 72 অনুযায়ী যখনই ক্ষমা চাইবে, ক্ষমা যাবে রাষ্ট্রপতিকে, তখন রাষ্ট্রপতি কি হোম মিনিস্টার গৃহ মন্ত্রণালয় ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে। আর গৃহ মন্ত্রণালয় ডিপার্টমেন্ট যখনই পাঠিয়ে দিলে গৃহ মন্ত্রণালয় আবার নিচ থেকে রিপোর্ট ঠিকঠাক নিয়ে নেবে সমস্ত কিছু। রিপোর্ট নেওয়ার পরে যে ক্ষমাযোগ্য হ্যাঁ কি না, তখন নিচ থেকে যখনই ওরা রিপোর্ট নিয়ে দেবে তখনই দেখবে যে না এ ক্ষমার যোগ্য না, যে অপরাধ করেছে তো ক্ষমার যোগ্য না। কিন্তু তাও তো একটা মানবিকতার খাতিরে যে আছে বুড়ো হয়ে গেছে, সব বয়স হয়ে গেছে, শারীরিক অসুস্থতা হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে, ধরো এমন আছে এর এতদিন জেল হবে, তো 10 বছর সাজা দিলে 10 বছরেই জেল খাটতে হবে। এটা কঠিন সাজাকে একটু লঘু করে দেবে। যদি সেল থাকে সেলে দিও না, ওকে নর্মাল এমনি জেলেই রাখবে, কিন্তু জেল ওকে টাইম 10 বছরেই কাটতে হবে। কঠিনকে একটু লঘু, লঘু সাজা, কঠিন সাজাকে লঘু সাজা করে দেবে লঘুকরণের মাধ্যমে। আর একটা থাকে কি লঘুকরণ ছাড়াও আর এক ধরনের থাকে
পরিহার, পরিহারের ক্ষেত্রে কি সময় পরিবর্তন হয়। পরিহারের ক্ষেত্রে কি হয় না সময় পরিবর্তন হয়। কাউকে ধরো 10 বছর জেল দিয়েছে, 10 বছর দিয়েছে, সেটাকে কমিয়ে 5 বছর করে দিতে পারে। 5 বছর সমস্ত কিছু কাকে মানে কার সাজা কমানোর যোগ্য হ্যাঁ কি না সব গৃহ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতি তখন তাকে সেটা করবে। আর গৃহ মন্ত্রণালয় যদি বলে না একে দিয়ে দাও ফাঁসি, ফাঁসি তো ফাঁসি, একে দিয়ে দাও এই সাজা যা আছে তাই, কোনো খারিজ করে দাও খারিজ, তো কোনো কিছু খারিজ হবে না। হোম মিনিস্টারি ডিপার্টমেন্ট যেটা করবে সেটাই থাকবে এখানে, সেটাই রাষ্ট্রপতি সেটাই করে দেবে। এই জন্য কি রাষ্ট্রপতি যদি অবৈধ হয় সমস্ত কাজ করে কে আমাদের মন্ত্রণালয় ডিপার্টমেন্ট। এজন্য অবৈধ রাষ্ট্রপতির দ্বারা করা কার্য সমস্ত কিছু বৈধ হয়, এটাকে আমাদের আগেই দেওয়া আছে। পরিহারে কি সময়টাকে কমাতে পারবে, কিন্তু পরিহার ফাঁসির সাজার ক্ষেত্রে হয় না। কারো ধরো ফাঁসি দিবে 10 মিনিট টাইম ধরে, তো 10 মিনিট টাইম ধরে ফাঁসি দিবে, তাকে দিয়ে দিল ধরো 5 মিনিট অর্ধেক টাইম, এটা তো করা যায় না অর্ধেক টাইমে, না তো ফাঁসি 10 মিনিট মানে 10 মিনিটে মরতে হবে, তো মরতে হবে কমপ্লিটলি 10 মিনিটেই চাই। অটোমেটিক যখন ফাঁসির সাজা হয় ভয়ে সে অটোমেটিক জড়ো হয়ে যায়, আগে থেকেই সে মানে অন্যরকম তার অবস্থা হয়ে যায়। তারপরে একটা কি থাকে রেস্ট, যেটাকে বিরাম বলা হয়। রেস্ট, বিরাম দেয় রাষ্ট্রপতি কখন না রাষ্ট্রপতি কারু ধরো সাজা হয়েছে, যেমন বিহারের যে ছিল মুখ্যমন্ত্রী আগে এক্স মানে সিএম চিফ মিনিস্টার লালু প্রসাদ যাদব। লালু প্রসাদ যাদব একটা ঘোটালাতে মানে তার জেল হয়ে গেছিল, তো সাজাপ্রাপ্ত জেল হয়ে গেছিল। তো জেলে থাকাকালীন সেই জায়গাতে কি হয়েছিল না জেলে থাকা অবস্থাতে তার কিডনি খারাপ হয়ে গেছিল। তো একটা কিডনি ওর মেয়ে একটা কিডনি ওকে ডোনেট করেছে, তাহলে কিডনি খারাপ হয়ে গেছে, তাহলে সে সেই জায়গায় কি বলেছে না এখন শরীর খারাপ মানে হেলথের যদি কোনো প্রবলেম হয় শারীরিক অসুস্থ হেলথের জন্য সে জেল ছাড়া বাড়িতেও তাকে রাষ্ট্রপতি তখন সেই আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে তাকে বাড়িতে থাকার অনুমতি দিতে পারে। সেটা কার নির্দেশে না হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্টের নির্দেশে, গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে, যে এর সত্যি এরকম কিডনি খারাপ হয়েছে কি না সমস্ত কিছু রিপোর্ট নেবে রাষ্ট্রপতি, তারপর তাকে এখানে দিবে কি বিরাম দিবে, রেস্ট দিবে এতদিন জেলের বাইরে, যদি আবার সুস্থ হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে আসবে। কিন্তু এই না সে জেলের বাইরে গেছে রাজনৈতিক কার্যকলাপ করতে পারবে। বিহারে ভোট হলো, সবাই বিভিন্ন রাজনৈতিক সবাই গেছে, লালু প্রসাদ যাদবকে কোনো সবাই দেখেছ দেখতে পাবে না। কারণ কি না সে রেস্টে আছে, এখন রেস্টে আছে। হ্যাঁ বাড়িতে মিটিং এমনি হতেই পারে, বাড়িতে আসতে পারে যেতে পারে এরকম, এগুলো ঠিক আছে, কিন্তু ওখানে যে ওপেন সভাতে মঞ্চে যে রাজনীতি করে বেড়াবে এগুলো করতে পারবে না লালু প্রসাদ যাদব, কারণ রেস্টে আছে। যদি করে পরের দিনে ওকে আরো টেনে নিয়ে চলে যাবে, জেলে ঢুকিয়ে দিবে। আরেকটা আছে কি প্রবিলম্বন। প্রবিলম্বন প্রবিলম্বন এর মধ্যে কি না ফাঁসির সাজাকে শুধুমাত্র ফাঁসিকে আটকে দেবে। যদি ফাঁসির সাজা দেয় রাষ্ট্রপতি তখন তাকে আটকে দেয়, কার নির্দেশে ফাঁসিকে মানে মাফ করে যে ফাঁসি দেওয়া যেন প্রবিলম্বন। যেমন ফাঁসির সাজা কারু ধরো ফাঁসির টাইম হয়ে গেছে, প্রবিলম্বন মানে ফাঁসির সাজা হবে, কোর্ট তাকে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে যে কালকে সকাল 10টার সময় ফাঁসি, কিন্তু কোনো কারণবশত প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি আমাদের দেশে নেই বাইরে চলে গেছে, তখন সেটাতে কি না প্রবিলম্বন লাগাতে পারে, যে রাষ্ট্রপতি এতক্ষণ টাইমের জন্য প্রলম্বন, তো রাষ্ট্রপতি আসার পরে তারপরে যদি কি করে দেখা যাবে, তারপরে তখন তাকে ফাঁসি দেবে। রাষ্ট্রপতি সেখান থেকে একটা প্রবিলম্বন দিতে পারবে, স্টে অর্ডার দিতে পারবে এটা।
হয়ে গেছে লেখা। এরপরে দেখবে যেমন আর্টিকেল 72 যেমন রাষ্ট্রপতি ক্ষমাদান দিতে পারে, সেরকম আর্টিকেল নাম্বার 161-তে ধারা 161-তে আমাদের রাজ্যপালও আমাদের মানে ক্ষমা করতে পারে, রাজ্যপালও ক্ষমা করতে পারে, কিন্তু কি পারে না, যেমন ফাঁসি আটকাতে পারবে না, রাজ্যপাল কি ফাঁসিকে আটকাতে পারবে না। আর কি কোর্ট মার্শাল কোর্টের রায়, মার্শাল কোর্টের রায়কে আটকাতে পারবে না, মার্শাল কোর্টের রায়কে আটকাতে পারবে না। যেমন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আর্টিকেল নাম্বার 72 প্রয়োগ করে যেমন মার্শাল কোর্টের রায়কে আটকাতে পারবে, মার্শাল কোর্টের রায়কে কি করবে না আটকাতে পারবে, তাকে মার্শাল কোর্টের রায়কে রাষ্ট্রপতি চেঞ্জ করতে পারবে। মার্শাল কোর্ট কি, মার্শাল কোর্ট কি না, মার্শাল কোর্ট হলো যে আমাদের যারা ফৌজ আছে সেনাবাহিনীতে কাজ করে, হতে পারে সেনাবাহিনীতে কাজ করছে, যুদ্ধের টাইমে কেউ দৌড়ে পালিয়েছে কোনো সেনা, তো তার সেনাবাহিনীতে তাকে কি করলো না তার সাজা দিয়ে দিল, মার্শাল কোর্টে রায় দিল, তো সেই সাজাতে তার ফাঁসি দিয়ে দিল, ধরো ফাঁসির রায় দিল, তখন সেই ফাঁসির রায় দেওয়ার পরে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবে, কিন্তু তার সাজাকে কমাতে পারবে কার নির্দেশে না গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে। কারণ কি রাষ্ট্রপতি কেন পারবে তাকে, কারণ রাষ্ট্রপতি হচ্ছে তিনটে বাহিনীর প্রধান, স্থল জল আর নৌ, তিনটে বাহিনীর প্রধান বলেই সেই হিসাবে রাষ্ট্রপতি তাকে মানে ক্ষমা করতে পারবে, কিন্তু রাষ্ট্রপতি গৃহ মন্ত্রণালয়ের নির্দেশেই তাকে ক্ষমা করে, কিন্তু রাজ্যপাল মার্শাল কোর্টের রায়কে চেঞ্জ করতে পারবে না, মার্শাল কোর্টের রায়কে যদি কোনো কিছু অর্ডার দেয় তাকে পরিবর্তন করতে পারবে না। দেখো এরপরে আমাদের কি মিলিটারি ক্ষমতা, সেনা যে ক্ষমতা থাকে, সৈন্য ক্ষমতা, সেনা ক্ষমতা, মিলিটারি পাওয়ার, সৈন্য ক্ষমতা অথবা মিলিটারি পাওয়ার বলতে আমরা কি বুঝি, আমাদের যে মিলিটারি থাকে তার মধ্যে কি না একটা হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, তো এই তিনটে আমাদের ডিপার্টমেন্ট আছে। সৈন্য ক্ষমতার তিনটে বাহিনীর প্রধানকে আমাদের রাষ্ট্রপতি, সৈন্য ক্ষমতার তিনটের প্রধানকে মিলিটারি পাওয়ার, তিন বাহিনীর প্রধানকে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি আমাদের কি তিনটে বাহিনীর প্রধান, তিনটে বাহিনীর মধ্যে আমাদের তিনটে বাহিনীর প্রধান যদি সেনা যেমন বাংলাদেশ ধরো, পাকিস্তান ধরো, এরকম বিভিন্ন দেশ, মায়ানমার ধরো, নেপাল ধরো, সব দেশগুলো একে একে আস্তে আস্তে কি হচ্ছে না প্রধানমন্ত্রী আর যে থাকছে সবাইকে কি করছে মেরে
সরিয়ে দিচ্ছে, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী মন্ত্রণালয়কে মেরে দিয়ে সেনার কবজায় পুরো দেশ চলে যাচ্ছে। আর সেনার কবজায় যখনই দেশ চলে যাচ্ছে, সেনারা তখন অত্যাচার করে প্রচুর পরিমাণে। তো এইভাবে যদি পুরো দেশ আস্তে আস্তে ধ্বংস করে যায়, ওদের দেশ নিয়ে এতটা কোনো মতলব নেই। সেই কারণে কি করেছে না, এইভাবে যে যদি হতে থাকে, ভারতবর্ষও যদি এইভাবে হয়, সেই কারণে তিনটে বাহিনীর একজন সেনাপ্রধান এককভাবে এরকম করে রাখা চলবে না। রাখলে অসুবিধা আছে, যদি এইভাবে যদি কোনো রকম চেঞ্জ হয়ে যায়, সেনা তখন প্রধানমন্ত্রীকে এইভাবে হাঁটিয়ে দেবে। সেই কারণে করেছে কি, সেনা কন্ট্রোল, তখন গণতন্ত্র আর থাকবে না, তখন আলাদাভাবে চলবে, সেনার কন্ট্রোলে দেশ চলে যাবে। গণতন্ত্র যেটা আমাদের ফ্রিডম আছে, এই স্বাধীনতা তখন আর থাকবে না। এই জন্য কী করেছে না, তিনটে বাহিনীর প্রধান, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটে বাহিনীর আমাদের যে হেড থাকছে, আর্মির যেমন কে থাকে, আমাদের জেনারেল, আর্মির হেড একজন কে থাকছে জেনারেল, তার নিচে কি থাকে লেফটেন্যান্ট জেনারেল। নেভির হেড কে থাকছে না, নেভির হেড থাকছে অ্যাডমিরাল। আর এয়ারফোর্সের যে হেড থাকছে মার্শাল। এরপরে অ্যাডমিরালের নিচে কে থাকছে লেফটেন্যান্ট মার্শাল, মার্শালের নিচে কে থাকছে লেফটেন্যান্ট, এই অ্যাডমিরালের নিচে কে থাকছে লেফটেন্যান্ট অ্যাডমিরাল, মার্শালের নিচে কে থাকছে লেফটেন্যান্ট মার্শাল। সেই জন্য কি আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিনটে বাহিনীর দেখবে ডিপার্টমেন্টের প্রত্যেকজন যে র্যাঙ্কের অফিসার, তাদের আলাদা আলাদা তাদের র্যাঙ্ক থাকে, আলাদা আলাদা নাম সবাইকে। যেমন আর্মিতে যেমন আমাদের কি থাকছে জেনারেল, অ্যাডমিরাল, মার্শাল, তিনটে বাহিনীর যে প্রধান থাকছে। তো তিনটে বাহিনীর একটা একটা প্রত্যেকটা বাহিনীর যে প্রধান থাকছে, প্রত্যেকটা বাহিনীর সব থেকে উপরে কে থাকে না, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী কে থাকছে না, প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী তিনটে বাহিনীর প্রধান যে থাকছে, সেটাকে না প্রতিরক্ষা মন্ত্রী। এই প্রতিরক্ষা মন্ত্রী এদের উপরে আছে কে, প্রতিরক্ষা মন্ত্রী। এই প্রতিরক্ষা মন্ত্রীর উপরে কে থাকবে, প্রতিরক্ষা মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। তার উপরে কে থাকছে না, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। এই তিনটে বাহিনীর একজন যে প্রধান, সেটা থাকছে কে, নামে প্রধান। যেমন আমাদের রাষ্ট্রপতি কাজে যা করে প্রধানমন্ত্রী, সেম নামে প্রধানকে সিডিএস, সিডিএস, সিডিএস নামে তিন বাহিনীর প্রধানকে আমরা সিডিএস বলে ইয়ে করি। তো সিডিএস আর্মির যে জেনারেল থাকবে, জেনারেলের কাছে, জেনারেলে এখানে কত টাকা, এখানে আর্মির পিছনে কত টাকা বরাদ্দ করতে হবে, এখানে নেভির পিছনে কত টাকা বরাদ্দ করতে হবে, এয়ারফোর্সের পিছনে কত টাকা বরাদ্দ করতে হবে, প্রত্যেকটা জিনিসকে সমস্ত কিছুকে কন্ট্রোল করছে না এই সিডিএস, সেই জায়গাটা দেখে। আর সিডিএস যদি ডিসিশন নেয়, আর্মির পিছনে 10,000 কোটি টাকা এখানে বরাদ্দ করলাম, আর্মি যদি বলে না আমার 10,000 দরকার নেই, 5,000 কোটি টাকা, সিডিএসকে মানতে বাধ্য সেটা। অ্যাডমিরাল, প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা প্রধান আছে, তাদেরকে কে থাকছে না, তাদের উপরে কে থাকছে সিডিএস। সিডিএসের এমনি মানে বাস্তবিকভাবে সেরকম ক্ষমতা এতটা কিছু নেই, ও তিনটে বাহিনীর প্রধান, কিন্তু বাস্তবিক ক্ষমতা এতটা পরিমাণে সেরকম কিছু নেই, তিনটে বাহিনীকে একসাথেই মানে চালায়। যদি এক হেড থাকতে, এটা হিসাব অনুযায়ী দেশের পক্ষে ভালো, কিন্তু যেভাবে চলছে সেই কারণে সমস্ত কিছু দিক বজায় রেখে এগুলোকে আলাদা আলাদা করা হয়েছে। আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটে বাহিনীর প্রধান জেনারেল, অ্যাডমিরাল আর মার্শাল, তাদের উপরে কে থাকছে সিডিএস, তাদের উপরে কে থাকছে প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী, তার উপরে কে থাকছে না রাষ্ট্রপতি। এইভাবে আমাদের পুরো সিস্টেমটা চলছে।
আর আমাদের যেমন ইন্ডিয়ার সবথেকে ডেঞ্জার জায়গা কোথায়, যেমন চীন থেকে আসছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চীন থেকে আসছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর কোথায় আছে না চায়নার বর্ডার। সেই জন্য আমাদের দেশে দুটো থিয়েটার কমান্ড আছে। থিয়েটার কমান্ডে কি না বিভিন্ন জায়গায় আর্মি, নেভি এবং এয়ারফোর্স তিনটে বাহিনীকে একসঙ্গে সংযোগ করে যাতে কার্য করতে পারে, তো দুটো থিয়েটার কমান্ড আছে। সেখানে কি হয় না আর্মি, নেভি, এয়ারফোর্স, ধরো আর্মি, নেভি, এয়ারফোর্স, এদের উপরে যেমন আর্মির যেমন থাকছে জেনারেল, অ্যাডমিরাল, আর এয়ারফোর্সের থাকছে কি মার্শাল। এই তিনটের হেডে কে থাকছে না থিয়েটার কমান্ড। তিনজনের মাথায় কে থাকছে থিয়েটার কমান্ডার। তার উপরে কে থাকছে, থিয়েটার কমান্ডারের উপরে থাকছে কে সিডিএস। তার উপরে কে থাকছে না প্রতিরক্ষা মন্ত্রী। তার উপরে প্রধানমন্ত্রী, তার উপরে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী, তার উপরে কে রাষ্ট্রপতি। তো এই সিস্টেমে আমাদের পুরো সেনা কন্ট্রোল হয় কোথায় না থিয়েটার কমান্ডার দুটো, একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে একটা থিয়েটার কমান্ডার, আর একটা কোথায় আছে না চায়নার বর্ডারে একটা দেওয়া আছে, তো এটাকে থিয়েটার কমান্ড বলা হচ্ছে। এরপরে কি পাওয়ার, যেমন রাজনৈতিক ক্ষমতা, সেনা ক্ষমতা 5 নাম্বার। 6 নাম্বার কি রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতকে কে নিয়োগ করবে না রাজনৈতিক ক্ষমতা আমাদের রাষ্ট্রপতি। আমাদের এখানে ধরো ইন্ডিয়াতে কোনো রাষ্ট্রদূতের যদি আমাদের থাকে অ্যাম্বাসি, তো সেই রাষ্ট্রদূতের অ্যাম্বাসিতে যখনই এখানে স্থাপন করবে যে কোনো দেশ, তো রাষ্ট্রপতির সেখানে তাকে থাকার ক্ষমতা কে দিবে না রাষ্ট্রপতির এখানে অনুমতি নিতেই হবে তাকে। বিভিন্ন রাজদূতকে কে নিয়োগ করে, রাজদূতকে অন্য দেশে যে থাকে তাদেরকে রাজদূতকে নিয়োগ করে কে না রাষ্ট্রপতি। তাদেরকে নিয়োগ করার ক্ষমতা কি থাকছে কার না রাষ্ট্রপতির। লেখা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই থাক, পরে আরো রাষ্ট্রপতির যে পাওয়ার ক্ষমতা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক।